আসসালামু আলাইকুম এভরিওয়ান। হৃদিতা গল্পের ৮ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আমি বললাম, কি মুশকিল, আপনি তো আমাকে রাগিয়ে দিলেন, নয়তো কি আমি আপনাকে থাপ্পড় মারতাম? আমি এখনই থানা যাচ্ছি, আপনার নামে কেস করতে। দাঁড়ান। আরোহী অভিনয় করে এসব বলতেছে, সে একদম চুপসে গেছে। এই অবস্থাতে আরোহী আরও ভালো মজা নিচ্ছে। আমি বললাম, এই দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আরোহী ভাব দেখিয়ে, কেন থানায়? মানে এসব নিজেদের ফ্রেন্ডলি দুষ্টু মিষ্টি তর চর থাপ্পড়ের জন্য কি থানায় যেতে হবে? দরকার পড়লে আপনিও আমাকে মারতে পারেন, তবু এসব থানা পুলিশ যায় না। অনুরোধ ছুড়ে বললাম। এদিকে আরোহী সব কাণ্ড দেখে নিজের হাসি চেপে রাখতে পারছে না, তবু নিজে হাসি চেপে রেখে বলছে, আমি আপনার কোনো কথাই শুনছি না। জেলের ভাত যখন পেটে পড়বে, তাছাড়া পুলিশ মামু তো পিটুনি দেওয়ার জন্য আছেই, তখন বুঝবেন থাপ্পড় মারা কেমন শাস্তি। আমি বললাম, আমরা তো একই কলেজের পড়ি, তো সেই হিসেব অনুযায়ী আমরা ফ্রেন্ড নই, একটু ভুলই করে ফেলেছি, তাই বলে থানায় যাবেন? আচ্ছা ঠিক আছে চলুন, আমি আপনার সঙ্গে থানাতে যাব, চাপে পড়লে যা হয় আর কি। হ্যাঁ তাই চলুন। আরোহী এই বলে রনির হাতটি ধরে ফেলল। আমি বললাম, আপনি আমার হাত ধরলেন কেন? আরোহী বলল, থানায় যাবার আগে যদি পালিয়ে যান তো? আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলেন। তারপর আরোহীর সঙ্গে তাল মিলিয়ে যেতে লাগলাম। এরে সেরেছে, আরোহী তো সত্যি সত্যি আমাকে থানায় নিয়ে যাচ্ছে, না একটা ব্যবস্থা করতে হবে। আমি বললাম, মানে আমরা কি সত্যি সত্যি থানা যাচ্ছি? হ্যাঁ অবশ্যই। আরোহী নিজের মধ্যে হাসি চেপে বলল। আমি বললাম, মানে আজ না গেলে হয় না? আরোহী বলল, ও আচ্ছা, আপনি তাহলে আজ যাবেন না কাল যাবেন? হ্যাঁ কালকে যাব, এবার আমি আসি। তুড়ি ঘুরি করে চলে আসতে যাব। বেশ, সামনে দু পা ফেলতেই আরোহী ফিক করে হেসে উঠল। এই মুহূর্তে আরোহী তো হাসার কথা না, তাহলে হাসছে কেন? বিষয়টি জানতে পিছন দিকে তাকাতে আমি যেন বেকুব বনে গেলাম। এই মেয়ে তো দেখছে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আমি বললাম, আপনি হাসছেন কেন? আরোহী হেসে হেসে বলছে, আপনি এত বোকা কেন? হ্যাঁ। আমি বললাম, আমি আবার কি করলাম? আরোহী বলল, থানার কথা শুনে আপনি তো রীতিমতো ভালোই ভয় পেয়েছেন দেখছি। আমি বললাম, মানে কই ভয় পাইছি? আরোহী বলল, ভয় না পেলে কখনোই তুতলিয়ে কথা বলতেন না। আমি তখন নিশ্চুপ হয়ে আছি। আরোহী বলল, থাক, আপনার নামে কোনো মামলা টামলা করবো না। অনেকটা খুশি হয়ে বললাম, সত্যি বাঁচালেন আমাকে। আরোহী বলল, তার মানে আপনি সত্যি থানা পুলিশ যেতে ভয় পান? আমি বললাম, বর্তমান যুগে থানা পুলিশ শুধু মেয়েদের কথা শুনে। আপনি যদি একটু বাড়ি পুলিশের কাছে আমার নামে লালিশ করতেন, তাহলে তো আমার পিঠে 1000টা লাঠির চার্জ পড়তো। ওই হেসে হেসে বলল, সরি ফান করার জন্য, কিন্তু আপনাকে ভয় পাওয়ার অবস্থা দেখে ভালো লাগছিল, এর জন্য অভিনয়টা ভালোভাবে করতে হলো। আমি বললাম, আপনি ভালোই অভিনয় করতে পারেন, আমি তো বিষয়টি সত্যি ভেবে নিয়েছিলাম। আরোহীর সঙ্গে এভাবে বন্ধুত্বতা হয়ে যায়। আপনি থেকে তুই সম্পর্ক রূপান্তরিত হলো। প্রথম আরোহী যে খারাপ আচরণ করত, এ দেখে ভেবেই নিয়েছিলাম এ হয়তো ভালো আচরণ করতেই জানে না। যখন বন্ধুত্বের সম্পর্ক হলো, তখন বুঝতে পারলাম তার মাঝে ভালো রূপটাও আছে। আরোহীর সঙ্গে বন্ধুত্বটা হয়ে একদিক থেকে ভালোই হয়েছে, কথা বলার মতো একজন মানুষ হয়েছে। আগে তো সেটা ছিল না। গ্রাম থেকে ঢাকা শহরে আসছি। আরোহী একদিন জিজ্ঞেস করলো। আরোহী বলল, আচ্ছা তুই হুট করে ঢাকায় আসলি কেন? আমি বললাম, তো দিনে এটা জিজ্ঞেস করছিস? আরোহী বলল, হ্যাঁ, এখন বল কেন ঢাকায় এসেছিস? আমি বললাম, শুন তাহলে, আজ থেকে 1 বছর আগের ঘটনা। শুরু থেকে সবটা আরোহীকে বললাম। সবটা শোনার পর আরোহী বলল, অতীতের ঘটনাগুলো স্মরণ করলে খারাপ লাগা কাজ করে, খুব কষ্ট হয় আগের কথাগুলো ভাবলে। এর জন্য ঘটনাটি চেপে রাখতে চেয়েছিলাম, কিন্তু সেটা বারবার সামনে চলে আসছে। কথাগুলো বলতে চোখে পানি জমে গেল। আরোহী দেখে বলল, সরি রে, অতীতের কথাগুলো জানতে চেয়ে তোর কষ্টটা বাড়িয়ে দিলাম। আমি বললাম, আচ্ছা সমস্যা নেই। আরোহী বলল, আচ্ছা চল রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি। তারপর রেস্টুরেন্টে গিয়ে বসতে পিছন দিক থেকে এক বৃদ্ধ লোক বলে উঠল, বাবা কেমন আছো? বৃদ্ধ লোকটির দিকে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছি। কে উনি? চিনতে পারছি না দেখে বৃদ্ধ লোকটি বলল, বাবা আমাকে চিনতে পারছো না? বললাম, সরি আঙ্কেল, মাফ করবেন, সত্যি আপনাকে চিনতে পারছি না। আঙ্কেল বলল, 1 বছর আগে কিছু বকের হাত থেকে আমার মেয়েকে বাঁচিয়েছিলে, মনে আছে? আমি বললাম, জি আঙ্কেল, এবার মনে পড়েছে। কেমন আছেন আপনি? আঙ্কেল বলল, হ্যাঁ ভালো। সেদিন তোমাকে কৃতজ্ঞতা প্রকাশ না করে বাসায় চলে গিয়েছিলাম। বাসায় যাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ না করতে পারা অনুশোচনা কাজ করছিল। তারপর আবার ফিরে আসছিলাম, কিন্তু তোমাকে খুঁজে পাইনি। হতাশ হয়ে বাসায় ফিরতে হয়েছে। আজ 1 বছর পর ভাগ্যক্রমে রেস্টুরেন্টে তোমার দেখা পেয়ে গেলাম। সরি আঙ্কেল, আমি আসলে বুঝতে পারিনি আপনি আমাকে এতটা খুঁজেছেন, নয়তো আমি আপনার সঙ্গে দেখা করে আসতাম। আঙ্কেল বলল, না থাক, সেটা আর করতে হবে না। তো এখন কি করছো? আমি বললাম, পড়াশোনা করছি, আর পার্ট টাইম পাশাপাশি জব করছি, এই আর কি। আঙ্কেল বলল, বাবা তোমাকে একটা অনুরোধ করবো, রাখবে? আমি বললাম, আঙ্কেল অনুরোধের কথা বলেছেন কেন? আপনি আমাকে আদেশ করতে পারেন, সেটা আমি অবশ্যই শুনবো। বাবা, আমার অফিসে অনেক শত্রু লেগে গিয়েছে। অফিসে কাকে বিশ্বাস করবো তেমন কোনো পার্সনকে খুঁজে পাচ্ছি না। তুমি যদি রাজি থাকো তাহলে ভালো একটা পোস্টে তোমাকে জব দিতে পারবো, এতে তোমার লাইফও রঙিন হয়ে উঠবে। আঙ্কেলের কথা শুনে কিছু একটা ভাবতে ওপাশ থেকে আরোহী বলে উঠলো, আঙ্কেল আপনি টেনশন নিয়েন না, ও চাকরিটা পেলে অবশ্যই সেটা করবে, আমি গ্যারান্টি।
আঙ্কেল বলল, বাবা কি ভাবছো? আমি বললাম, না মানে আঙ্কেল, আমি যে পার্ট টাইম জব করছি এতে ভালোই চলছে, অন্য কোনো চাকরি না করলেও হবে। বললো, চাকরিটা করলে তোমার পক্ষেও ভালো হবে, আমার দিক থেকে ভালো হবে, বিশ্বস্ত একজন লোক পেয়ে গেলাম, সেটা কিন্তু দুই দিক থেকে ভালো হবে। কথাটি একবার ভেবে দেখো, আঙ্কেল যে কথা বলছে তা ঠিকই বলছে, চাকরি হলে তো আমার লাইফটাই সাজাতে পারবো। তাছাড়া আঙ্কেল যেহেতু নিজ ইচ্ছায় সুযোগটা দিচ্ছে, সেটা হাতছাড়া করা মানে বোকামি। এসব ভেবে আঙ্কেলকে বললাম, আঙ্কেল আপনি যেহেতু চাকরির কথা বলছেন এতে আমার কোনো আমত নেই, তাছাড়া পড়ালেখা শেষ করে তো এমন একটা চাকরির সন্ধানই করতাম। বাবা তুমি আমাকে সত্যি বাঁচালে, তুমি হয়তো জানো না আমাকে কি পরিমাণ শত্রু লেগে আছে, সুযোগ পেলে ওরা আমাকে শেষ করে ফেলবে। আমি বললাম, আঙ্কেল আমি থাকতে আপনার কোনো টেনশন নেই, আমার সর্বোচ্চ দিয়ে হলেও আপনার শত্রু থেকে মুক্ত করার চেষ্টা করব। বাবা এরকম ভরসা দেওয়ার মতন একটা পার্সন দরকার ছিল, যাক অবশেষে তোমাকে পেয়ে গেলাম। আঙ্কেলের মাধ্যমে চাকরিটা পাওয়ায় কয়েক বছরের ব্যবধানে লাইফটা চেঞ্জ হয়ে গেল। এখন গাড়ি বাড়ি সব হয়েছে, কিন্তু পরিবার করতে পারিনি। মাঝে মধ্যে আঙ্কেলকে কৃতজ্ঞতা সুরে বলি, আঙ্কেল আপনি আমার পাশে ছায়ার মতো না দাঁড়ালে হয়তো এসব কিছুই করতে পারতাম না। তিনি আমার কথার প্রত্যুত্তরে একটা কথা বলল, আমি তেমন কিছুই করিনি, তোমার সাফল্যের পিছনে যে পরিশ্রম দিয়েছ সেটা হয়তো সবাই পারবে না। দিন রাত সমানভাবে কাজ করেছ, যার জন্য আজ তুমি সফল ব্যক্তিদের মধ্যে একজন। আমি আরও দোয়া করি তোমার সামনের দিনগুলো যেন আরও অনেক কিছু করতে পারো। আঙ্কেল আমাকে শুধু এক কথাই বলতো, তার সঙ্গে যদি ভাগ্যক্রমে দেখা না হতো তাহলে হয়তো আমার ভাগ্যের চাকাটা এভাবে খুলতো না। এই ছিল 5 বছর আগের ঘটনা। এখন বর্তমানে আসা যাক। অফিসের মনোযোগ সহকারে ল্যাপটপে কাজ করছি, হঠাৎ পাশে রাখা ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। স্ক্রিনে লক্ষ্য করতে আঙ্কেলের নাম্বারটি ভেসে উঠল। তুড়ি ঘুরি করে রিসিভ করে বললাম, হ্যালো। আঙ্কেল বল, বাবা কি করছো? আমি বললাম, আঙ্কেল অফিসে কাজ করছি। আঙ্কেল বলল, তোমার যতই কাজ থাকুক না কেন, কাল কিন্তু আমার মেয়ের বিয়েতে তোমাকে আসতেই হবে। আমি বললাম, হ্যাঁ আঙ্কেল আমি অবশ্যই যাব। আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে কাজ করো, কাল যদি আমার মেয়ের বিয়েতে তোমাকে না দেখি তাহলে কিন্তু বাবা আমি অনেক মন খারাপ করব। আমি বললাম, আঙ্কেল আপনি যেহেতু বলছেন তো আমি অবশ্যই যাব। আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে রাখি। আমি বললাম, জি আচ্ছা। কাল তো গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, বিয়েতে গেলে মিটিং বাদ দিতে হবে। এদিকে আঙ্কেল যে অনেক রিকোয়েস্ট করে বলছে যদি না যায় তাহলে মন খারাপ করতে পারে। তাছাড়া এই লাইফটা আঙ্কেলের মাধ্যমে পেয়েছি। আজ আমি এতটাই ব্যস্ততা সেটা একমাত্র আঙ্কেলের জন্যই। দরকার পড়লে মিটিং বাদ দিয়ে হলো আঙ্কেলের মেয়ে বিয়েতে যেতে হবে। তারপর আঙ্কেলের মানে মিথিলার বিয়েতে যেতে হলো। বাড়িতে প্রবেশ করতে লক্ষ্য করলাম এটা যেন একটা রাজপ্রাসাদ, ডেকোরেশন আর লাইটিং পুরো বাড়িটা চাকচিক্য করে ফেলেছে। ডেকোরেশন দেখছি, এর মধ্যে আঙ্কেল আমাকে দেখে বলে উঠল, বাবা এসেছো? আমি তো ভেবে নিয়েছিলাম তুমি আসবেই না। আমি বললাম, আপনি আমাকে আসতে বলেছেন আর আমি আসবো না, এটা কি করে হয়? আঙ্কেল বলল, এসেছো ভালো করেছো। আমি বললাম, আঙ্কেল একটা বিষয় প্রশংসা না করলেই নয়, আপনার ডেকোরেশন লাইটিং কিন্তু পুরো বাড়িটা রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে। আঙ্কেল বলল, একটা মাত্র মেয়ে আমার, আগে থেকে স্বপ্ন ছিল অনেক ধুমধাম করে বিয়েটা দিব, তাই আর কি স্বপ্নটা সত্যি করলাম। আমি বললাম, তাহলে তো আপনার স্বপ্নটা তো সত্যিই হয়ে গেল। হ্যাঁ। কথা বলতেই আঙ্কেলের ফোন আসাতে বলল, বাবা তুমি বসো গিয়ে একটু এইদিকে কাজ পড়ে গেল। আমি বললাম, জি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি আসি। তারপর আঙ্কেল চলে গেল। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম, হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠল, আরে দোস্ত কেমন আছিস? পিছন ফিরে তাকাতে লক্ষ্য করলাম রাকিব ও তার স্ত্রী আমার দিকে তাকিয়ে হাসি উজ্জ্বল চেহারা নিয়ে কথাটি বলল। আমি একটু গম্ভীর সুরে বললাম, ভালো। আমার কথার ধরন দেখে রাকিব বুঝতে পারলো না তার সঙ্গে কথা বলার কোনো মুড নেই, তো সেখানে চলে আসতে যাব। এমন সময় রাকিবের স্ত্রী বলল, ভাইয়া শুনেন। আমি বললাম, বলেন। আপনি আমাদের দেখে এভাবে চলে যাচ্ছেন কেন? আমাদের চিনেন না? রাকিবের স্ত্রী বলল। তখন আমি নিশ্চুপ হয়ে আছি। দোস্ত শরীরে তোকে সেদিন বাড়ি থেকে এভাবে তাড়ানো আমার ঠিক হয়নি। কিছু দূর তোকে খুঁজেছি কিন্তু তোর দেখা মেলেনি। সরি দোস্ত, অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো, মন খারাপ করে থাকিস না। রাকিবের হাত ধরে কথাটি বলল। তোর মতো বন্ধু না থাকাই ভালো। এই বলে ওখান থেকে সরে গেলাম। রাকিব ও তার স্ত্রী আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ওরা হয়তো আমার কাছে থেকে এরকম আচরণ আশা করেনি। বেশ সোফায় গিয়ে বসে সামনে আনমনে ফেসবুকে নিউজ ফিড দেখছি। হঠাৎ হৃদিকার কণ্ঠে গানের আওয়াজ শুনতে পেলাম। বিষয়টি দেখার জন্য মঞ্চের দিকে এগিয়ে যেতে লাগলাম। মঞ্চের সামনে দাঁড়িয়ে লক্ষ্য করতে আমার চোখ যেন কপালে উঠে গেল। এই আমি কাকে দেখছি? এই তো সত্যি হৃদিকাই গান গাচ্ছে। হৃদিকার সঙ্গে আরো কয়েকজন মেয়ে তার গানের সাথে তাল মিলাচ্ছে। এইদিকে হৃদিতার মা বাবা আঙ্কেলের সঙ্গে সুবাই বসে গল্প করছে। তার মানে হৃদিতার সঙ্গে আঙ্কেলের কোনো সম্পর্ক জড়িত আছে। মাথাটা কেমন জানি ঘুরে গেল। তারা এখানে কি করছে? তাদের তো এখানে থাকার কথা না। না, এখানে আর থাকা যাবে না। তার আগে আমাকে এখান থেকে সরে যেতে হবে। তাদের জন্য আমাকে গ্রাম ছাড়া হতে হয়েছে। আনমনে এসব ভেবে চলে আসতে যাব। দরজার কাছে যেতেই মিথিলা আমার সামনে দাঁড়িয়ে বলে উঠল,
মিথিলা আঙ্কেলের মেয়ে বলল, ভাইয়া কোথায় যাচ্ছেন? আমি বললাম, মানে আমার একটা কাজ পড়ে গেছে, সেখানে আমাকে দ্রুত যেতে হবে। মিথিলা বলল, দাঁড়ান আব্বুকে বলছি। আব্বুকে বললে তো আর যেতে পারবেন না। আমি বললাম, না বলো না প্লিজ। মিথিলা বলল, আব্বু এই দেখো রুনি ভাইয়া চলে যাচ্ছে। মিথিলার কথাটা আঙ্কেল শোনা মাত্রই তার সঙ্গে রিদিতার বাবা মাও আমার দিকে তাকাতেই তাদের চোখ আমার চোখ এক হয়ে গেল। তারপর কোনো কথা না বলে চলে আসতে যাব, তার আগে রিদিতার বাবা আমার পথ আটকিয়ে যা বলল। গল্পটির বাকি অংশ আজকেই দেওয়া হবে, সবাই সাবস্ক্রাইব করবেন।